নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন শতদল ভট্টাচার্যের ভয় পেও না এই বইটি থেকে অভিশপ্ত ছবি। শুরু হচ্ছে আজকে আপনাদের কাছে অভিশপ্ত ছবি। ছেলেবেলায় গল্প শুনেছি, অনেক বইতেও পড়েছি। মৃত ব্যক্তির ছবিতে কখনো কখনো সেই ব্যক্তির বিদেহী আত্মার অধিষ্ঠান হয়। শুনতে শুনতে অনেক সময়ে মনে হতো যদি এই জাতীয় অভিজ্ঞতা আমার ঘটে তখন কি করব। অনেকে আছে যারা ভূত বিশ্বাস করে না, তাদের ভূতেও ভয় নেই, কিন্তু আমি ভূতে 16 আনা বিশ্বাসী। বলে রাখি, তবু কিন্তু আমার ভয় করে না। এর দুটো কারণ আছে। এক, ছেলেবেলায় শুনেছিলাম ভূত নাকি ইচ্ছে করলেই যা খুশি তাই করতে পারে না, মানুষের মতো তাদের ক্ষমতাও নাকি সীমিত। কথাটা যুক্তিপূর্ণ মনে হওয়াতে বিশ্বাসটা দৃঢ় হয়েছে। দ্বিতীয় কারণটা হলো, আমাদের বাড়িতে পুজো আর্চার ভালো রকম চল থাকায় সকলে ঠাকুর দেবতায় বিশ্বাসী। তারা বলেন ঠাকুরের নাম করলে ভূত পালায়, মনে মনে নাম করলেও ভূত কিছু করতে পারে না। সুতরাং সত্যি মিথ্যে এই বিতর্কে না গিয়ে কথাগুলো বিশ্বাস করে আমার লাভই হয়েছে। ভূতের ভয় দূর হয়েছে। তবু মাঝে মাঝে মনে হতো যদি কোনো দিন সত্যি সত্যি আমার জীবনে ভৌতিক ঘটনা ঘটে তাহলে আমি কি করব। একবার সত্যি সত্যি সেই অভিজ্ঞতার শরিক হয়ে পড়লাম। ঘটনাটা একদিন হয়েই শেষ হলো না, চলল কয়েকদিন ধরে। বড় বিচিত্র ব্যাপার, বলছি সেই কথা। ছবি আঁকি, ফটো তুলি, সেই সূত্রে কিছু ছবি করার কাজ পাই। ফটো থেকে যারা ছবি করান তারা বেশিরভাগই মৃত মানুষের ছবি দেন। মানুষ মরে গেলে আত্মীয় স্বজনের টনক নড়ে, তখন আর্টিস্ট ফটোগ্রাফারকে দিয়ে ছবি করানো ধুম পড়ে যায়। মৃত মানুষের ছবি করতে আমার কোনো আপত্তি নেই, আপত্তি বাড়ির লোকের। মৃতের ছবি করা তারা ভালো চোখে দেখেন না। বিশেষ করে আমার অধিক রাত পর্যন্ত ছবি করার ব্যাপারটা, তারা বলেন অত রাত পর্যন্ত মরার ছবি আঁকতে নেই। কেন তারা এরকম বলেন বুঝতে পারি না। এতে মন যে দুর্বল হয়ে পড়তে পারে তা তারা বোঝেন না। আমি কিন্তু তাদের কথায় কান দিই না, আমার ভয়টাই করে না। আমি গ্রাহ্য না করলেও একটা ঘটনা ঘটল। একদিন সন্ধেবেলায় এক ভদ্রলোক এসে বললেন, আমার এক বন্ধু আপনার কাছে পাঠিয়ে দিলেন। সৌজন্য বিনিময়ের পর জিজ্ঞাসা করলাম, কি কাজে লাগতে পারি বলুন। আমার এক আত্মীয়া সম্প্রতি মারা গেছেন, তার একটা ছবি করাতে চায়। তার একটা ফটো দেবেন, তাই দেখে এনেছি। ফটোটা দেখতে চাইলে তিনি পকেট থেকে বার করে আমার হাতে দিলেন। ফটো হাতে নিয়ে দেখি শ্মশান ঘাটে তোলা। মৃতা খাটে শুয়ে আছে, তার চারপাশে ঘিরে রয়েছে শবযাত্রীরা। আমি অবাক হয়ে বললাম, অন্য ছবি দিন, এ থেকে ছবি করব কি করে। কেন পারবেন না? শুনেছি আর্টিস্টরা সবই পারে। তাছাড়া এনার আর কোনো ছবি নেই। আমার এবার সম্মানে লাগলো। ঠিক করলাম, ছবিটাকে যদি খাড়া রেখে আশপাশের লোকজনকে বাদ দিয়ে আঁকি তাহলেই তো মনে হবে ভদ্রমহিলাকে সামনে থেকে আঁকা। অবশ্য এক্ষেত্রে বুক পর্যন্ত ছবিটা করতে হবে। কিন্তু সমস্যা দেখা দিল যখন ভদ্রলোক বললেন ফটোতে চোখ বোঝা আছে, আপনি ছবিটায় চোখ খুলে দেবেন। আমি অবাক হয়ে বললাম, কোথায় চোখ বোঝা? ভদ্রলোক সবিষয়ে বললেন, সে কি, পরিষ্কার চোখ বুজে রয়েছে, চোখ খোলা আপনি দেখলেন কোথায়? ফটোর দিকে আমি চেয়ে আছি, পরিষ্কার দেখতে পাচ্ছি চোখ খোলা। ভদ্রলোককে যত বলি চোখ খোলা, ভদ্রলোক তত বলেন চোখ বন্ধ। ভদ্রলোক ভাবতে লাগলেন আমি ইয়ার্কি করছি। ব্যাপারটা আরও গোলমেলে হয়ে গেল যখন আমার এক বন্ধু
দেখা করতে এলো। তর্কের বিষয় জেনে কৌতূহলী হয়ে সে ছবিটা দেখতে চাইলো। অবাক কাণ্ড, সেও বলল, চোখ খোলা কে বললো তোকে? এই তো স্পষ্ট দেখা যাচ্ছে চোখ দুটো বন্ধ। এবার আমার আর কিছু বলার নেই। এখন আমার সাংঘাতিক রকম ঘাবড়াবার পালা। ব্যাপারটা দাঁড়ালো সবাই মৃতার চোখ বন্ধ দেখছে, আমি কেবল খোলা দেখছি। কিন্তু কেন? আগেই বলেছি ভূত আমি বিশ্বাস করি কিন্তু ভয় করি না। যাই হোক, মনের ভাব গোপন রেখে কাজটা গ্রহণ করলাম। আমার কারবারের নিয়ম অনুযায়ী আমার কথা মতো ভদ্রলোক কিছু টাকা আগামও দিয়ে দিলেন। ছবির কাজ চলছে। কাজ যত এগোচ্ছে তত কীরকম একটা অস্বস্তি বাড়ছে। আশ্চর্যের ব্যাপার যে মরা মানুষের ছবি তো এই প্রথম করছি না, কিন্তু কোনোবার এইরকম হয় না তো। ছবিটাই মানে এই ছবিটার বেলায় কেন এমন হচ্ছে? যার ছবি তাকে আমি চিনি না বা তার কোনো ঘটনা জানি না, তবু কেন মনে হচ্ছে সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকি, তবুও ছবিটার কথা মন থেকে যায় না। অস্বস্তি আরও বেড়ে গেল যেদিন থেকে ছবিটার বন্ধ চোখ খোলার কাজে হাত দিলাম। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি যে ছবির চোখ আমি একলাই সেদিন খোলা দেখেছিলাম। পরদিন থেকে আমি সেরকম আর দেখিনি, যথারীতি বোঝাই দেখেছিলাম এবং দেখছিলামও বটে। তবে ভুলই দেখি বা ভৌতিকই দেখি, দেখাটা আমার উপকারী হয়েছে। চোখ আঁকবার সময় সেটা বুঝতে পারলাম। ভদ্রমহিলার চোখ দুটি কেমন এবং চোখ চেয়ে থাকলে মুখটা কেমন দেখায় আগেই দেখতে পেয়েছিলাম। ফলে চোখ এঁকে দেওয়া আমার পক্ষে সহজা হলো। কিন্তু অসুবিধাটা শুরু হলো অন্যরকম। আমার গা ছমছম করতে লাগলো, যা আমার কোনো দিন হয়নি। সে প্রেতাত্মার ভয় করতে লাগলো। যত চোখ দুটো ফুটে উঠতে লাগলো, আমার ভয়ও বেড়ে যেতে লাগলো। সন্ধ্যাবেলা ফিরে ঘরের তালা খোলবার সময়ে রোজই মনে হতো দরজা খুললে হয়তো দেখবো অন্ধকারের ঘরে কেউ দাঁড়িয়ে আছে। তখন বাড়ি ফিরতে মন চাইতো না, মনে হতো বাড়ি ফিরেই তো ছবিটা আঁকতে হবে। গভীর রাতে ঘুম ভেঙে গেলে কিংবা জল খাবার বা বাথরুম যাওয়ার দরকার হলে খুব বিশ্রী লাগতো। এই ভেবে আমার ঘরে সেই ভয়ঙ্কর ছবিটা রয়েছে। আঁকার ঘরে আমার শোবার খাট পাতা, থাকিও একলা। অবশ্য পাশের ঘরে দাদা থাকেন। একদিন দাদাকে আমার অস্বস্তির কথাটা জানালাম। দাদা বললেন, ওসব মনের ব্যাপার, অনেক ভূতের গল্প শুনেছিস তো, মাঝে মাঝে তারা প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আমি ভাবলাম হবেও বা, রাত্রির বেলায় ছবিটা করি। ক্রমান্বয়ে কোনো জিনিস নাড়াচাড়া করলে বা তার কথা ভাবলে তার প্রভাব মনের ওপর পড়বেই। তাই মনের চাপ হালকা করার জন্যে দিনের আলো থাকতে থাকতে ছবিটা শেষ করার চেষ্টা করতে লাগলাম। কিন্তু তাতে ফল একই রইল। অবশেষে দিন কয়েকের মধ্যেই চোখ আঁকা শেষ হলো। যেদিন ছবিটা পূর্ণ সমাপ্ত হলো সেদিন থেকে অবস্থাটা চরমে পৌঁছলো। সেই দিনই রাত্রিরে অনুভব করলাম অন্য দিন থেকে অবস্থাটা আরও ঘোরালো আকার ধারণ করেছে। গভীর রাত্রিরে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। নিশুতির অন্ধকার রাত্রির রাস্তার আলোয় আমার ঘরের ভেতরটা খুব অস্পষ্ট দেখা যায়। এতকাল এই রকম অবস্থাটা আমার ভালোই লাগতো, সম্পূর্ণ অন্ধকার না থাকাটাই আমার ভালো লাগতো। কিন্তু এদিন ঘুম ভেঙে অনুভব করলাম ঘরে আমি একা নেই, কেউ একজন ঘরে হাজির রয়েছে। বেশ বুঝতে পারলাম। সংস্কার বশে প্রথমেই চোরের কথা মনে হলো। যদি তাই হয় অসুবিধে নেই, মোকাবিলা করা যাবে। কিন্তু পরক্ষণেই মনে হলো যদি তা না হয়, ঘরে তো ছবিটা রয়েছে। ভাববার সঙ্গে সঙ্গে যেন ঠান্ডা স্রোত দেহের মধ্যে বয়ে গেল। চোখ বন্ধ করে পড়ে রইলাম। এক অব্যক্ত অনুভূতিতে বুঝতে পারলাম ঘরে যে আছে তার সঙ্গে আমার দূরত্ব কমে আসছে। মনে হচ্ছে এখন খাটের পাশে এসে সে দাঁড়িয়েছে। এইভাবে বেশিক্ষণ থাকা যায় না। বিদ্যুৎ গতিতে বালিশের কাছে রাখা টর্চটা নিয়ে জেনে ফেললাম, কোথায়? ঘরে কেউ তো নেই।
ইজেলে রাখা ছবিটাই চোখে পড়ল। অন্যদিন আঁকার পর কাপড় দিয়ে ছবি ঢাকা থাকে, আজকে ভুলে গেছি সম্ভবত। কাপড়টা মেঝেতেই পড়ে আছে, সেটা তুলে নিয়ে ঢেকে দিলাম, কিন্তু আর ঘুমোতে পারছি না। উঠে পড়লাম, পাশে দাদার ঘরের দরজায় এসে টোকা দিলাম। দাদা দরজা খুলে এত রাতে আমাকে এভাবে দেখে বলে উঠলেন, কী ব্যাপার রে? বললাম সব আমার কথা। শুনে দাদা বললেন, আজ রাতে আর ও ঘরে শুয়ে কাজ নেই। সে রাত দাদার ঘরে শুয়ে কাটিয়ে দিলাম। আজ ছবিটা আর আঁকবার কিচ্ছু নেই, ফিনিশ করা হয়ে গেছে। এখন খদ্দে নিয়ে গেলেই হয়, কিন্তু জানি তিনি এখন নিয়ে যাবেন না। আগাম দেওয়ার সময় বলে দিয়েছিলেন মাস শেষ হয়ে গেলে 4-5 তারিখ নাগাদ এসে নিয়ে যাব। ভেবে দেখলাম এখনও আমার কটা দিন দুর্ভোগ পোয়াতে হবে। দেখা যাক। সেদিন বিকেলবেলা আমার দিদি জামাইবাবু বেড়াতে এলেন। কথা প্রসঙ্গে আমার কদিনের অভিজ্ঞতা তাদের বললাম। তারা বললেন, ব্যাপারটা কিন্তু আশ্চর্য কিছু নয়, এরকম অনেক ঘটনা শোনা যায়, চলো ছবিটা একবার দেখি। তারা আমার ঘরে এসে ইজেলের সামনে দাঁড়ালেন। ঢাকাটা তুলে ফেললাম। তারা দেখে এক বাক্যে স্বীকার করলেন ছবিটা জ্যান্ত মনে হচ্ছে। চোখ দুটোর জন্যেই বোধ হয় এমন মনে হচ্ছে। জামাইবাবু খবরের কাগজের লোক, বিভিন্ন বিষয়ে সমালোচনা লিখে থাকেন। তিনি আলগা করে চোখ দুটো হাত দিয়ে ঢেকে ছবির শুধু মুখমণ্ডলটা দেখে আমায় বললেন, দেখো ছবিটা, চোখ তো ঢেকে দিয়েছি, মুখটা কতখানি প্রাণ পেয়েছে এবার বুঝতে পাবে। আমি তো দেখছি কিছুই পাইনি, স্পষ্টই মৃতেরই মুখ লাগছে, যতই তুমি কেরামতি ফলিয়ে থাকো না কেন। আমিও তার সঙ্গে একমত হলাম। ছবিটাতে স্পষ্টই বোঝা যাচ্ছে মরার মুখ। জামাইবাবু হাত সরিয়ে নিলে যথারীতি আবার ছবিটা জীবন্ত দেখাতে লাগলো। এরপরে ছবির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভূতের এ গল্প সে গল্প হয়ে গেল। দিদি বললেন, ভদ্রমহিলা হয়তো নিজেকে খুব ভালোবাসতেন, তাই নিজের ছবি যাতে নিখুঁত হয় তাই প্রথম থেকেই ছবিটার পিছনে লেগে আছেন মনে হয়। তুই তো বললি ফটোটাতেও তুই চোখ খোলা দেখেছিলি, সুতরাং তুই নিখুঁত চোখ এঁকেছিস। ফলে আত্মা ছবিটার মায়া কাটাতে পারছে না, চারপাশে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জামাইবাবু দিদির কথার সঙ্গে যোগ করলেন, কে জানে, হয়তো এখন তিনি আমাদের পাশেই দাঁড়িয়ে আছেন। সেদিন সন্ধ্যে থেকেই নিজেকে তৈরি রেখেছি, আজকে নিজেকে নিঃসন্দেহ করতে হবে ঘটনাটা সত্যিই না নিছক আতঙ্কে ভুগছি। রাত্রির বেলা খাওয়া দাওয়া করে সুন্দর একটা গল্পের বই পড়ে প্রফুল্ল মনে শুয়ে পড়লাম আলো নিভিয়ে। সারা ঘর পুনরায় রাস্তার খুব আবছা আলোই ভরে গেল। আজকে ভালো করে দেখে নিয়েছি ছবিটা কাপড় দিয়ে ঢাকা আছে। দিদি জামাইবাবু চলে যাওয়ার পরই ফের কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। ঘুম তখনও সম্পূর্ণ আসেনি, আধ ঘুমন্ত অবস্থা, মন সম্পূর্ণ আতঙ্ক শূন্য। খুব সতর্ক হয়ে নিজেকে প্রস্তুত করে রেখেছি। প্রস্তুত রাখতে কোনো বেগ পেতে হয়নি, কারণ ভূতের ভয় আমার তো জীবনে ছিলই না। সাময়িক কীরকম হয়তো হয়ে গিয়েছিলাম, কিন্তু সমস্ত আত্মবিশ্বাস হারিয়ে গেল। কাপড় খসে পড়ার মতো খস করে একটা শব্দ হলো। তখন আমি চোখ বুজে, নিশতি রাতের নিস্তব্ধতার প্রকৃতিটা ভয়ঙ্কর। এই সময়ে অতি সামান্য আওয়াজও মনে হয় জোর, কাজেই কোথায় কি শব্দ হলো তা নিয়ে মাথা ব্যথা বা ঘামাবার দরকার নেই। কিন্তু না, সামান্য ব্যাপার নয়, ঘরে পা ঘষে ঘষে চলার শব্দ। তখনও আমি চুপচাপ শুয়ে আছি চোখ বুজে। হঠাৎ খাটে কে যেন বসলো। বিছানার অনুভূতিটা তো মিথ্যে নয়। কাঁধে নিঃশ্বাস অনুভব করছি। স্নায়ুর সমস্ত শক্তি একত্র করে শুয়ে শুয়ে ঘাটটা ঘোরালাম। কি দেখলাম? না, চোখের ভুল নয়, এতদিন যে দূরে দূরে ছিল সে এবার কাছে এসেছে। তার হাত কি মুখ কিছুই দেখতে পাচ্ছি না, শুধু দেখছি সাদা কাপড় পরা কে যেন খুব কাছে এসে বসে আছে। আপনা থেকেই প্রচণ্ড চিৎকার করে উঠলাম, না না না।
দরজায় দমাদম ধাক্কা পড়লো, জ্ঞান হারায়নি। প্রচণ্ড ঘামে সর্বাঙ্গ আমার ভিজে উঠেছে। মুহূর্তে প্রেতাত্মা অদৃশ্য হয়ে গেছে দরজায় ধাক্কা শব্দে। টলতে টলতে গিয়ে খিল খুলে দিলাম। আমার বিধ্বস্ত অবস্থা থেকে দাদা বললেন, চেঁচিয়ে উঠলি দেখে দৌড়ে এলাম, কি হয়েছে? ঘটনাটা বললাম। দাদা খুব বকলেন। কদিন ধরে বিচ্ছিরি ব্যাপার হচ্ছে, তুই তো কিছুতেই সাবধান হচ্ছিস না রে। গর্তমের একটা মাত্রা আছে, চরম ঘটনাটা ঘটিয়ে তবে চালি। কালই ছবিটাকে দূর করবি। চলে আয়, চলে আয়, আজ রাতে এই ঘরে আমার সঙ্গে থাকবি। এই ঘরে আর থাকার দরকার নেই। এই বলে দাদা ঘরে ঢুকে আলো জেলে চারদিক ভালো করে দেখে নিলেন। না, কেউ কোথাও নেই। আমি কিন্তু ঘরের আলোয় দেখতে পেলাম অন্য জিনিস। দেখলাম ছবি ঢাকার কাপড়টা মেঝেই পড়ে আছে। সেই খসে পড়া শব্দটাই শুনেছিলাম। ছবিটা আমি ঢেকে দিয়েছিলাম, আগেই বলেছি, কিন্তু তার যখন দরকার হয়েছে সে ঠিকই ছড়িয়ে দিয়ে নেমে এসেছে। আমি আবার ছবিটাকে ঢেকে দাদার ঘরে চলে গেলাম। পরদিন আর অপেক্ষা করা নয়, ছবিটাকে নিয়ে বিকেলবেলা ভদ্রলোকের বাড়ি হাজির হলাম। ভদ্রলোক লজ্জিত হয়ে বললেন, আপনি আবার নিয়ে এসেছেন? দেখুন তো। কেন দেখুন তো? আমি তো নিয়ে আসতাম। আমি নিজেকে সংযত রেখে যেন কত উদার এমনি ভাবেনে বললাম, তাতে কি হয়েছে, শেষ হয়ে গেল তাই নিয়ে এলাম। কিন্তু মাছ খাবার তো হয়নি, হাতে টাকা নেই, আপনাকে কি করে দেব? ঠিক আছে ঠিক আছে, হাতে টাকা এলে দেবেন। সেই রাত্রি থেকে আর কোনো ঘটনা ঘটেনি। শেষ হলো আজকের সমগ্র গল্পটি। ধন্যবাদ।